আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো রয়েছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বাচ্চা দেওয়ার পর গাভীর যে যত্ন নিতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই বিষয়টি এজন্যই গুরুত্বপূর্ণ যে অনেকেই কিন্তু না জানার কারণে এই সময়ে বিভিন্ন গাভীর জটিলতার সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যার কারণে কিন্তু একটি গাভী মারাও যেতে পারে, এমনকি দুধ প্রোডাকশন কমে গিয়ে উলান নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং সেই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। তো অবশ্যই আমরা যে বিষয়গুলো খেয়াল রাখবো সেটি হচ্ছে যে গাভী বাচ্চা দেওয়ার সময় যদি তার পেছন সাইড অর্থাৎ পেছন সাইডটা খুব সুন্দর করে জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে, জন্মের পরপরই পরিষ্কার করতে হবে। এবং সাধারণত দেখা যায় যে বাচ্চা দেওয়ার পরে গাভী বাছুরকে লেহন করতে দিতে হবে, তাতে বাছুর এবং মায়ের সম্পর্ক নিবিড় হয় এবং বাছুরের উপকার হয়, গরুর উপকার হয়। এবং বাছুরকে যত সম্ভব দ্রুত গাভীর শাল দুধ খাওয়াতে হবে, কারণ শাল দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এবং সেক্ষেত্রে যেহেতু শাল দুধ ম্যাস্টাইটিস প্রতিরোধের জন্য এই শাল দুধকে বাছুর খাওয়ার পরেও আবার টেনে ফেলে দিতে হয় বেশি দুধালু গাভীর ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রচুর ক্যালসিয়াম শরীর থেকে আউট হয়ে যায়। এই সময় গাভীটি দুর্বল থাকে। এজন্য গাভীকে ওই সময় কিছু গরম পানি পাশাপাশি যে চিটাগুড় মিশ্রিত কিছু পানি খাওয়ালে ভালো হয়। 1.5 কেজি ভুসি বা অল্প কিছু ভুসি খাওয়ালে ভালো হয়, তার ইনস্ট্যান্ট শক্তি পায়। এবং তাকে যদি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম সরবরাহ আগে থেকেই দেওয়া থাকে তাহলে জটিলতা কম হয়। কিন্তু তাছাড়া দেখা যায় এই সময় ক্যালসিয়ামের ঘাটতি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মিল্ক ফিভার হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য গাভীকে ক্যালসিয়াম সাপ্লাই দিতে হবে, প্রচুর পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে এবং খড় দিতে হবে। ক্যালসিয়াম ভিটামিন সমৃদ্ধ সুষম দানাদার খাবার দিতে হবে। অনেক সময় দুধে বেশি চাপ পড়তে পারে, এই কারণে কিন্তু আপনারা গাভীকে খাবার দিতে চান না। সেক্ষেত্রে হিত বিপরীত হতে পারে, গাভী দুর্বল হয়ে যেতে পারে, ক্যালসিয়ামের অভাবে সে বসে যেতে পারে, মিল্ক ফিভার হতে পারে, মারাত্মক ক্ষতি হতে পারে। সুতরাং এই ভুলটি করা যাবে না। ম্যাস্টাইটিস যেন না হয়, আমরা উলান ঠিকভাবে পরিষ্কার রাখবো, নিয়মিত সেটি আমরা কিছুক্ষণ পর পর দুধ দহন করতে হবে, ফেলে দিতে হবে দুধ। এবং যদি গাভীকে বাছুরকে পর্যাপ্ত পরিমাণে খাওয়ানোর পর অতিরিক্ত দুধ ফেলে দিতে হবে এবং সেটি 1 ঘন্টা পর পর, সম্ভব হলে 1 ঘন্টা পর পরই টেনে দুধ ফেলে দিতে হবে। এবং প্রতিবারই পভিডন আয়োডিন সলিউশন দ্বারা বাটগুলো পরিষ্কার রাখতে হবে। এবং ওই সময় যেহেতু ক্যানেলগুলো উন্মুক্ত থাকে এবং মাটির সাথে যদি সে বসে বা লেগে থাকে বা পানির সংস্পর্শে আসে, সেক্ষেত্রে ম্যাস্টাইটিস হতে পারে। এই জন্য ফ্লোর বা মেঝে যেখানে রাখা হোক শুকনো অবস্থায় রাখতে হবে। যদি শুকনো না থাকে বা মেঝে বা পাকা মেঝ এরকম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু জীবাণুনাশক দ্বারা পাকা ফ্লোর বা মেঝ পরিষ্কার করতে হবে। তাছাড়া সবসময় শুকনো জায়গার মধ্যে রাখা ভালো, শুকনো খড়ের উপর রাখা ভালো, আরামদায়ক স্থানে রাখা ভালো এবং ছায়াযুক্ত স্থানে রাখা ভালো। এবং এই ম্যাস্টাইটিস যেন না হয় সেজন্যই কিন্তু জীবাণুনাশক দ্বারা বাট যেমন পরিষ্কার করতে হবে তেমন থাকার জায়গাও পরিষ্কার করতে হবে। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে তার জল পড়া। অনেক সময় দেখা যায় যে প্লাসেন্টা, যেটাকে প্লাসেন্টা বলে, অনেকে গর্ভফুল বলা হয় এবং সেক্ষেত্রে বিভিন্ন এলাকায় সেটাকে জল পড়া বা এরকম কিছু বলে, বিভিন্ন নামে থাকতে পারে। তো তাহলে গর্ভফুল যদি সাধারণত 12 ঘন্টার মধ্যেই পড়ে যায়, যদি গর্ভফুল সময় মতো না পড়ে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের যে হার্বাল প্রিপারেশন রয়েছে সেগুলো আমরা খাওয়াতে পারি। এবং তাকে পর্যাপ্ত পরিমাণে গরম পানি বা চিটাগুড় মিশ্রিত পানি যদি আমরা খাওয়াই সেক্ষেত্রে জল পড়তে সহায়তা করে। তাছাড়া সেখানে যদি গর্ভফুল আটকে থাকে সেখানে সামান্য যে ওজনের বোতল বা ইটের টুকরো যদি আমরা বেঁধে দেই তাহলে সেটি পড়তে সহায়তা করে। এবং একান্ত যদি না পড়ে থাকে সেক্ষেত্রে বিভিন্ন মেডিসিন ব্যবহার করতে হবে যেন পড়ে যায়। তবে অবশ্যই হাত দেওয়া উচিত নয়। অনেক সময় হাত দেওয়ার ফলে দেখা যায় যে গরু বন্ধা হয়ে যেতে পারে, পরবর্তীতে হিটে আসবে না এবং জরায়ুতে ইনফেকশন সহ বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তো অবশ্যই হাত দেওয়া উচিত নয়। যদি হাত দিয়ে একান্ত মনে হয় যে বের করা যাবে তবে সেক্ষেত্রে বের করা যায়। অনেক সময় দেখা যায় প্যাঁচ লেগে থাকে, সেক্ষেত্রে হাত দিয়ে ছিটে টেনে হেঁচড়ে বের করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়, সুতরাং সেটি করা যাবে না। সেক্ষেত্রে আপনারা যদি গর্ভফুল না পড়ে আপনারা বিভিন্ন মেডিসিন ব্যবহার করতে পারবেন। বিভিন্ন ইউটোরেন বা ইউটোক্লিন এই জাতীয় যে মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিনগুলো আপনারা খাওয়াতে পারবেন বা ব্যবহার করতে পারবেন।
তো এই বিষয়গুলো নিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ এই জটিলতা হয় যেমন গর্ভগুলো আটকে যাবে ম্যাক্সিমাম গরুগুলো। আরেকটি জটিলতা হয় যে গরু বসে যায় বা মিল্ক ফিভার হয়, সেটি হলো ক্যালসিয়ামের ঘাটতির কারণে। সেজন্য ক্যালসিয়াম নিশ্চিত করতে হবে। ক্যালসিয়াম যদি আপনি ওই মুহূর্তে ঘাটতি বা কম মনে হয় বা গরু দুর্বল মনে হয়, সেক্ষেত্রে আপনি ক্যালসিয়াম ইনজেকশন দিতে পারবেন, শিরায় দিতে পারবেন স্যালাইনের সাথে, অথবা চামড়ার নিচেও ক্যালসিয়াম ইনজেকশন আপনারা দিতে পারবেন, চামড়ার নিচেও দেওয়া যায়, আপনারা দিতে পারবেন। তাহলে গরুটি দুর্বল হবে না। এবং সেক্ষেত্রে সাধারণত খাওয়ার ক্যালসিয়ামটা খুবই কম কাজ করে, সেক্ষেত্রে ইনজেকশন দেওয়াই উত্তম। যদি গরু দুর্বল হয়ে যায় বা বসলে উঠতে পারে না এরকম সমস্যা হয়, যত দ্রুত সম্ভব ক্যালসিয়াম ইনজেকশন দিতে হবে। কারণ এই বসে যাওয়া যত দীর্ঘ হবে ততই সমস্যা বা জটিলতা বাড়তে থাকবে, একসময় ডাউনার কাউ সিন্ড্রোমে রূপান্তরিত হবে এবং পরবর্তীতে জটিলতা এমন পর্যায়ে যাবে যে সেটি আর উঠতেই পারবে না। তো সুতরাং এই সমস্যাগুলো হতে পারে, এজন্য ক্যালসিয়াম ইনজেকশন দিবেন। আরেকটি এই গর্ভকালীন বাচ্চা দেওয়ার পর আরেক যে সমস্যা হতে পারে সেটা হলো প্রলাপস। বিভিন্ন ধরনের প্রলাপস হতে পারে, ইউটেরিনাল প্রলাপস, ভ্যাজাইনাল প্রলাপস, অর্থাৎ জরায়ু বের হয়ে আসা, এই ধরনের সমস্যা হতে পারে। যদি এই ধরনের সমস্যাও কিন্তু ক্যালসিয়াম অভাবে হতে পারে। যদি এই ধরনের সমস্যা ঘটে তাহলে জরায়ুটি সুন্দর করে পরিষ্কার করে সেটি ঠিক যেভাবে ছিল ঠিক এইভাবে সেটি ভিতরে দিয়ে দিতে হবে। যদি সম্ভব হয় সেটা সেলাই করে দিতে হবে। তারপর ক্যালসিয়াম বা হরমোনাল চিকিৎসা এগুলো দিয়ে কিন্তু সেটি যেন আর পুনরায় না ঘটে সেই ব্যবস্থা করতে হবে, এবং কিছুদিন পর সেটি যদি ঠিক হয়ে যায় তাহলে সেলাই কেটে দিতে হবে। তো সুতরাং এই জটিলতা যদি না হয় সেই জন্যই কিন্তু আপনাদেরকে ক্যালসিয়াম নিয়মিত সাপ্লাই দিতে হবে। নিয়মিত যদি ক্যালসিয়াম সাপ্লাই দেন তাহলে কোনো জটিলতা হবে না। তাছাড়া অনেক সময় দেখা যায় যে এই সময় যে সমস্যাগুলো হয়, যেমন অনেক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে বা ফুড পয়জনিং হতে পারে। অনেক সময় দেখা যায় যে এই বাচ্চা দেওয়ার পরে আপনারা অত্যাধিক ভারী খাবার দিয়ে ফেলেন, ফিড দিয়ে ফেলেন। অনেকেই ভুল করে, যারা না জানে তারা কিন্তু মানুষের যে খাদ্যগুলো জাউ ভাত সেগুলো দিয়ে ফেলে। ওই সময় জাউ ভাত দেওয়া তার বিষের মতো কাজ করে, সেক্ষেত্রে মারাত্মক ফুড পয়জনিং হবে এবং সেক্ষেত্রে গরু মারাও যেতে পারে। সুতরাং ভুল করেও সেখানে মানুষের যে খাদ্যগুলো বা গরু যে অখাদ্যগুলো অথবা অতিরিক্ত বাড়ি খাবার ফিড বা মুরগির ফিড, লেয়ার ফিড, ব্রয়লার ফিড এগুলো তো দেওয়াই যাবে না, পাশাপাশি মানুষের খাদ্যও দেওয়া যাবে না। গরুর যে নর্মাল খাবারগুলো রয়েছে ঘাস, খড় এবং কুড়া ভুসি এগুলো দিতে পারবেন, কিন্তু অতিরিক্ত খাবার দেওয়া উচিত নয়। এজন্য 1-2 দিন এমনকি 15 দিন পর্যন্ত তাকে বাড়ির কোনো খাবার দেওয়া উচিত নয়। তাকে ভুসি জাতীয় খাবার দিতে পারবেন, পাশাপাশি তাকে কুড়া এবং বিভিন্ন খড় এবং ঘাস জাতীয় খাবার পর্যাপ্ত পরিমাণে দিতে পারবেন। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। মানুষের যে খাবারগুলো যেমন জাউ এবং ভাত অনেক সমস্যা সৃষ্টি করে, চিরার কুড়াও সমস্যা করে এবং বিভিন্ন ফিডও সমস্যা করে। অনেকে আবার লেয়ার মুরগি খাওয়ান, লেয়ার ফিড খাওয়ান, এগুলো একদমই ঠিক নয়, সেগুলো আপনারা করবেন না। এবং তাকে খাবারটাও ধীরে ধীরে বাড়াতে হবে। একবারে প্রচুর পরিমাণে খাবার, দুধ বাড়ানোর উদ্দেশ্যে প্রচুর পরিমাণে খাবার যদি আপনারা দিয়ে দেন একবারে, তাহলে কিন্তু ফুড পয়জনিং হতে পারে, ফুড পয়জনিং হয়ে মারা যেতে পারে, এই জটিলতা সৃষ্টি হতে পারে। তো সুতরাং গর্ভ অবস্থায় যে জটিলতাগুলো হতে পারে সেগুলো বললাম, সেগুলো যদি আপনারা প্রপার কেয়ার নিতে পারেন তাহলে এই জটিলতাগুলো হবে না। অনেকের ক্ষেত্রে এই জটিলতা হয়, এই জন্যই আজকে এই আলোচ্য বিষয়। তো আপনারা সকলেই এই বিষয়গুলো মেনে চলবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের গাভী বাচ্চা দেওয়ার পর কোনো ধরনের জটিলতার সম্মুখীন হবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।